তোমাদের মাধ্যমিক পরীক্ষা প্রায় এসেই গেছে। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের ভূগোল থেকে যত শর্ট প্রশ্ন আছে মাধ্যমিকের সেই প্রশ্নগুলো করাবো। এর বাইরে কোনো রকম প্রশ্ন আসবে না, তাই তোমরা অতি অবশ্যই এই ভিডিওটাকে স্কিপ না করে সমস্ত শর্ট প্রশ্নগুলোকে যত্ন সহকারে মন দিয়ে দেখবে, তাহলে কিন্তু পরীক্ষায় দেখবে সমস্তটা কমন পেয়ে যাচ্ছ। চলো আর দেরি না করে আমরা সেই সমস্ত প্রশ্নগুলো দেখে নিই যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা দেখে নাও যে প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এখান থেকে প্রশ্নগুলো দেখো। প্রথমের প্রশ্নটা কি আছে দেখো তো। দেখো, এখানে লেখা আছে যে বহির্জাত প্রক্রিয়ায় শক্তির মূল উৎস কি। তাহলে আমরা সবাই জানি বহির্জাত প্রক্রিয়ায় শক্তির মূল উৎস হচ্ছে যে সূর্য। এবার 2 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে কি বলে। এটাও আমরা সবাই জানি, বহির্জাত প্রক্রিয়া। এবার আমরা দেখব পরের প্রশ্নগুলো। দেখো, 3 নম্বরের প্রশ্ন কি আছে, ভূমিরূপ প্রক্রিয়ায় গ্রেড কথাটির প্রবক্তা কে। সেটা হচ্ছে গিলবার্ট। এবং 4 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, যে প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কি বলে। উত্তরটা হচ্ছে আরোহণ। তারপরে দেখো 5 নম্বরে কি আছে, যে প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা হ্রাস পায় তাকে কি বলে। সেটা হচ্ছে অবরোহণ। 6 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, প্রধান নদী, উপনদী ও শাখা নদী বিধৌত অঞ্চলকে কি বলে। সেটা হচ্ছে নদী অববাহিকা। এবার দেখব আমরা 7 নম্বরের প্রশ্নে কি আছে। দেখো, 7 নম্বরের প্রশ্ন কি আছে, দুটি নদীর মধ্যবর্তী স্থানকে কি বলে। উপত্যকা। এবার আমরা 8 নম্বরের প্রশ্ন দেখব। 8 নম্বরে দেখো প্রথম প্রশ্ন কি আছে, যে একটি নদী অববাহিকা অন্য নদী অববাহিকা থেকে যে উচ্চভূমি দ্বারা বিচ্ছিন্ন হয় তাকে কি বলে। জলবিভাজিকা। 9 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা হলো আমাজন। তারপরে 10 নম্বরে দেখো, উচ্চ গতিতে নদীর প্রধান কাজ কি। ক্ষয় কাজ। এবার 11 নম্বরের প্রশ্ন দেখো, এটা কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা কিন্তু বারবার পরীক্ষায় এসেছে। নদীর গতিবেগ দ্বিগুণ হলে বহন ক্ষমতা বৃদ্ধি পায় কত গুণ। 2 এর 6 গুণ। 12 নম্বরের প্রশ্ন দেখো, পৃথিবীর দীর্ঘতম ক্যানিয়ন। গ্র্যান্ড ক্যানিয়ন। তারপরে দেখো, পৃথিবীর প্রশস্ততম জলপ্রপাত হলো মেকং নদীর নায়াগ্রা। তারপরে দেখো, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি। অ্যাঞ্জেল। 15 নম্বরে দেখো, কোন প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে মন্থরকূপ সৃষ্টি হয়। সেটা হচ্ছে নদীর। 16 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম নদী মধ্যস্থ দ্বীপ বা চর কোনটি। সেটা হচ্ছে মাজুলি।
17 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ কোনটি? ইলহা মারাজু। তারপরে দেখো 18 নম্বরে, পাখির পায়ের মতো আকৃতি বিশিষ্ট বদ্বীপ গঠিত হয়েছে মিসিসিপি, মিসৌরি, মোহনায়। 19 নম্বরে দেখো, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো গঙ্গা ব্রহ্মপুত্র নদীর মিলিত বদ্বীপ। 20 নম্বরের প্রশ্ন দেখো, পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের ভান্ডার হিমবাহ। 21 নম্বরের প্রশ্ন কি আছে দেখো, পৃথিবীর দীর্ঘতম হিমবাহর নাম কি? আন্টার্কটিকার মেসার্ভ। হিমশৈল কত ভাগ সমুদ্র জলের উপরে থাকে? 1/9 ভাগ। ম্যাটারহর্ন সিংহ একটি পিরামিড চূড়া। তারপরে দেখো 24 নম্বরে কি আছে, বড় হাতল ওয়ালা ডিক চেয়ারের মতো ভূমিরূপকে ফরাসি ভাষায় বলে সার্ক। 25 নম্বরের প্রশ্ন কি আছে দেখো, হিমশৈলের প্রধান উৎস হলো হিমবাহ। 26 নম্বরের প্রশ্ন কি আছে দেখো, ঢালু পর্বত গাত্র ও হিমবাহের মধ্যে যে ফাঁক দেখা যায় তাকে বলে বার্গসুন্ড। বায়ুর অবনমন ক্ষয়ের ফলে সৃষ্ট গর্তকে কি বলে? ধান্দ। অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িকে কি বলে? বারখান। তারপরে দেখো 29 নম্বরের প্রশ্নে কি আছে, শিলাময় মরুভূমিকে বলে হামাদা। তারপরে দেখো 30 নম্বরের প্রশ্নে কি আছে, পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা। তারপরে দেখো 31 নম্বরের প্রশ্নে কি আছে, প্লায়াকে রাজস্থানের থর মরুভূমিতে কি বলে? গোর। তারপরে দেখো 33 নম্বরের প্রশ্নে কি আছে, চলমান বালিয়াড়িকে থর মরুভূমিতে কি বলে? 32 নম্বরের প্রশ্ন, আচ্ছা এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে, দেখো প্লায়াকে রাজস্থানের থর মরুভূমিতে বলে ধান, আর মিশরের কাতারা পৃথিবীর বৃহত্তম মরুখাত। এটা হবে না। তারপর দেখো চলমান বালিয়াড়িকে থর মরুভূমিতে কি বলে? প্রিয়ান। মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ হল পেডিমেন্ট। তারপর দেখো 35 নম্বর প্রশ্নে কি আছে, পৃথিবীর বৃহত্তম লোয়েস সমভূমি অবস্থিত হুয়াংহো অববাহিকায়। এবার আমরা দেখব শুদ্ধ অশুদ্ধ। বিভাগ খ থেকে আমরা দেখব শুদ্ধ অশুদ্ধ। দেখো প্রথমের প্রশ্নটা কি আছে, আরোহণ একটি সঞ্চয় প্রক্রিয়া, এটা কিন্তু শুদ্ধ। তারপরে দেখো
2 নম্বরে কি আছে, ছোট ছোট ফিয়র্ডকে ফিয়র্ড বলে, এটাও শুদ্ধ। তারপরে দেখো, বারখানের প্রতিবাদ দিকটি উত্তল হয়, এটাও কিন্তু শুদ্ধ। তারপরে দেখো 4 নম্বরে কি আছে, পার্বত্য অঞ্চলে নদীর পার্শ্ব ক্ষয়ের তুলনায় নিম্ন ক্ষয় কম হয়, এটা কিন্তু অশুদ্ধ। তারপরে দেখো, ইয়ারদাং আরো তীক্ষ্ণ হলে তাকে নিডিল বলে, এটা কিন্তু শুদ্ধ। তারপরে দেখো 6 নম্বরে কি আছে, হিমরেখার উচ্চতা মেরু থেকে নিম্নরেখার দিকে ক্রমশ কমে আসে, এটা অশুদ্ধ। তারপরে দেখো, ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত গড়ে ওঠে, এটা শুদ্ধ। 8 নম্বরে দেখো, সাধারণত শীতকালে ও বসন্তকালে হিমানি সম্প্রপাত ঘটে, শুদ্ধ। তারপরে দেখো, অবঘর্ষ ক্ষয়ের মাধ্যমে মন্ত্রকূপ সৃষ্টি হয়, শুদ্ধ। 10 নম্বরে কি আছে দেখো, ধনুকাকৃতি বদ্বীপ ব্যঞ্জনী বদ্বীপ নামে পরিচিত, এটাও শুদ্ধ। তারপরে দেখো 11 নম্বরের প্রশ্ন কি আছে, 11 নম্বরের প্রশ্নে আছে, আরবি ওয়াদি শব্দের অর্থ হলো শুষ্ক উপত্যকা, এটাও শুদ্ধ। তারপরে দেখো, পৃথিবীর গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধি মরুভূমির প্রসারণের কোনো কারণই নয়, এটা অশুদ্ধ। এবার দেখো 1 নম্বরের প্রশ্ন কি আছে, দেখো এখানে 1 নম্বরের প্রশ্নগুলো হচ্ছে, ভারতের বৃহত্তম নদী অববাহিকা কোনটি, সেটা হচ্ছে গঙ্গা অববাহিকা। 2 নম্বরের প্রশ্ন দেখো, নদী ক্ষয়ের শেষ সীমা কোনটি, সেটা হচ্ছে সমুদ্রতল। 3 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, মূল নদী তার উপনদী শাখা নদী প্রশাখা নদী মিলে যে নদী নকশা গঠন করে তাকে কি বলে, জল নিগম প্রণালী। 4 নম্বরে দেখো, বদ্বীপের ডেল্টা নামকরণ কে করেন, হেরোডোটাস। তারপরে দেখো, পৃথিবীর দীর্ঘতম নদী খাড়ি কোনটি, ওব নদী খাড়ি। ভারতের বৃহত্তম নদী অববাহিকা কোনটি, গঙ্গা নদীর অববাহিকা। 7 নম্বরের প্রশ্ন দেখো, শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলে, ক্যানিয়ন। 8 নম্বরের প্রশ্ন দেখো, পিরামিড চূড়া সুইস আলপস কি নামে পরিচিত, হর্ন। হালকা ও অতি সূক্ষ্ম তুষারকণাকে কি বলে, নেভে বা নিব। নেভে জমাটবদ্ধ হয়ে বরফের মাঝামাঝি অবস্থায় সৃষ্টি হলে তাকে কি বলে, ফিন বা ফার্ন। ভাব কি, কেটল হ্রদের তলদেশে স্তরে স্তরে সঞ্চিত পলিকে ভার্ব বলে। 12 নম্বরে দেখো কি আছে, কোন দেশকে ফিয়র্ডের দেশ বলে, নরওয়েকে। আউটওয়াশ প্লেনে সৃষ্ট গর্তগুলিকে কি বলে, কেটল। প্রথম যে প্রথম কে কত খ্রিস্টাব্দে ইনসেলবার্গ নামকরণ করেন, ভূতত্ত্ববিদ পাসার্জ 1904 খ্রিস্টাব্দে। বায়ুর অপসারণের ফলে সৃষ্ট গর্তকে মঙ্গোলিয়ায় কি বলে, প্যাংকিয়াং হলো। তারপরে হচ্ছে দেখো, গাছি কি, শিব বালিয়ারির মধ্যে যে প্রস্তরময় করিডর থাকে তাকে সাহারায়
রাশি বলে। বোনহার্ড কি? ইনসেলবার্জে আরও ক্ষয় প্রাপ্ত হয়ে গোলাকার মাথা বিশিষ্ট ঢিপিতে পরিণত হলে তাকে বলে বোনহার্ডস। একটি শীতল মরুভূমির নাম করো। গোবি মরুভূমি। সাহারা মরুভূমির সবচেয়ে বড় ইয়ারদাং কোথায় দেখা যায়? তিবেস্তিতে। তারপর দেখো লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে 20 নম্বরের, সেটা হচ্ছে বারখানেট কি? পাশাপাশি অবস্থিত বারখান বালিয়াড়িগুলিকে পরস্পরে যুক্ত হয়ে গেলে বৃহৎ বারখান গড়ে ওঠে, তাকে বারখানেট বলে। তোমরা এই প্রশ্নগুলোকে ভালো করে করতে থাকো, আসন্ন পরীক্ষায় তোমাদের এগুলো খুবই কাজে লাগবে। আজকে দেখো তাহলে আমি মাধ্যমিকের ভূগোলের বায়ুমণ্ডল থেকে এমসিকিউ এসিকিউ এবং শর্ট কোশ্চেন যা আছে আমি সেগুলো করাবো এবং ঠিক ভুল। দেখো প্রথম প্রশ্ন কি আছে। দেখো প্রথম প্রশ্ন যেটা আছে, বায়ুমণ্ডল ঊর্ধ্ব আকাশে কতদূর পর্যন্ত বিস্তৃত। তাহলে বায়ুমণ্ডল ঊর্ধ্বাকাশে কতদূর পর্যন্ত বিস্তৃত, সেটা হচ্ছে যে 10,000 কিমি পর্যন্ত। 2 নম্বরের প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত। তাহলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হচ্ছে 0.033%। তারপরে 3 নম্বরের প্রশ্ন দেখো, শতকরা হিসাবে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত। সেটা হচ্ছে যে আমাদের 20.95%। এবার পরের প্রশ্নগুলো দেখো, তোমরা কিন্তু এই প্রশ্নগুলোকে খুব ভালো করে করবে, দেখবে মাধ্যমিকে সবই কমন পেয়ে যাবে। 4 নম্বরের প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের প্রধান গ্যাসীয় উপাদান কোনটি। তাহলে বায়ুমণ্ডলের প্রধান গ্যাসীয় উপাদান দেখো, অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন। উত্তরটা আমাদের নাইট্রোজেন। তারপরে 5 নম্বরের প্রশ্ন দেখো, সমমণ্ডল ভূপৃষ্ঠ থেকে কত দূর বিস্তৃত। তাহলে দেখো এখানে প্রায় 90 কিমি, প্রায় 100 কিমি, প্রায় 97 কিমি, প্রায় 80 কিমি। উত্তরটা হচ্ছে যে প্রায় 90 কিমি। 6 নম্বরের প্রশ্ন দেখো, ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় উষ্ণতার পরিবর্তনহীন অঞ্চলকে কি বলে। সেটা হচ্ছে ট্রপোপজ। 7 নম্বরের প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলে সর্বাধিক উত্তপ্ত হয় কোন পদ্ধতিতে। উত্তরটা বিকিরণ পদ্ধতিতে। 8 নম্বরের প্রশ্ন দেখো, মেঘ ও বৃষ্টিপাত সৃষ্টি হয় কোথায়। ট্রপোস্ফিয়ারে। 9 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার সংযোগ রক্ষায় সাহায্য করে। আয়ন স্তর। 10 নম্বরের প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়। মেসোস্ফিয়ার। 11 নম্বরের প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের ঘনত্ব সর্বাধিক। স্ট্র্যাটোস্ফিয়ার। 12 নম্বরের প্রশ্ন দেখো, অতিবেগুনি রশ্মি শোষণ করে কোন স্তর। ওজোন স্তর। 13 নম্বরের প্রশ্ন দেখো, কোন স্তর দিয়ে জেট বিমান চলাচল করে। স্ট্র্যাটোস্ফিয়ার। 14 নম্বরে দেখো, কোন স্তরকে বায়ুমণ্ডলের অন্দরমহল বলা হয়। ট্রপোস্ফিয়ার। 15 নম্বরের প্রশ্ন দেখো, ওজোন স্তর কত উচ্চতায় দেখা যায়। 30 থেকে 40 কিমি উচ্চতায়। তারপরের প্রশ্ন দেখো, সৌর বিকিরণের কত ভাগ পৃথিবী থেকে প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়। 34% বা 34%। 17 নম্বরের প্রশ্ন দেখো, সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ কত। এটা ছোটবেলা থেকেই পড়ে আসছো, 1013.25 মিলিবার। 18 নম্বরের প্রশ্ন দেখো, কার্যকরী সৌর বিকিরণের গড় পরিমাণ কত। 66%।
19 নম্বরের প্রশ্ন দেখো, উষ্ণমণ্ডলের গড় উষ্ণতা কত? 27 ডিগ্রি সেলসিয়াস। তারপরে দেখো, ট্রপোস্ফিয়ারের প্রতি কিমি উচ্চতায় উষ্ণতা কত দূর করে হ্রাস পায়? উত্তরটা 6.4 ডিগ্রি সেলসিয়াস, মানে হাজার মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কমে যায়। তারপরে দেখো, প্রতি হাজার ফুট উচ্চতা বৃদ্ধির ফলে বায়ুচাপ কী হারে কমে? 34 মিলিবার করে কমে। 22 নম্বরের প্রশ্ন দেখো, ফেরেলের সূত্র প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1859 খ্রিস্টাব্দে। 23 নম্বরের প্রশ্ন দেখো, স্থলবায়ু কোন সময় প্রবাহিত হয়? রাত্রিবেলায়। 24 নম্বরের প্রশ্ন দেখো, মৌসুমী বায়ু কোন শ্রেণীর বায়ুপ্রবাহ? সামরিক বায়ুপ্রবাহ। 25 নম্বরের প্রশ্ন দেখো, টর্নেডো কোন শ্রেণীর বায়ুপ্রবাহ? স্থানীয় বায়ুপ্রবাহ। তারপরে দেখো, কোন যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয়? উত্তরটা হাইগ্রোমিটার। 27 নম্বরের প্রশ্ন দেখো, পর্বতের কোন ঢালে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয়? প্রতিবাদ ঢালে। 28 নম্বরের প্রশ্ন দেখো, ওজোন গ্যাসের ঘনত্ব মাপার একককে কি বলে? ডপসন। 29 নম্বরের প্রশ্ন দেখো, বায়ুচাপ মাপার যন্ত্র নাম কি? ব্যারোমিটার। 30 নম্বরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন বায়ুকে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়? সেটা হচ্ছে মৌসুমী বায়ু। পৃথিবীব্যাপী 31 নম্বরের প্রশ্ন দেখো, পৃথিবীব্যাপী স্থানীয় বায়ুচাপ বলয়ের সংখ্যা কত? 7টি। তারপরে দেখো, বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কি? অ্যানিমোমিটার। তারপরে দেখো 33 নম্বরে, বায়ুপ্রবাহের গতিবেগ মাপার একককে কি বলে? নট। 34 নম্বরের প্রশ্ন দেখো, বাণিজ্য বায়ু বলা হয় কোন নিয়ত বায়ুকে? সেটা হচ্ছে আয়ন বায়ু। ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলা হয় কি? চিনুক। 36 নম্বরের প্রশ্ন দেখো, অ্যালবিডোর পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? অ্যালবিডোমিটারের সাহায্যে। 37 নম্বরের প্রশ্ন দেখো, মেঘাচ্ছন্নতা পরিমাপ করার এককে কি বলে? অক্টাস। 38 নম্বরের প্রশ্ন দেখো, সীমান্ত বৃষ্টি হয় কোন ধরনের ঘূর্ণবাতে? নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে। তারপরে দেখো, বায়ুর শক্তির মাত্রা নির্ণয় করা হয় কোন স্কেলের সাহায্যে? বিউফোর্ড স্কেলের সাহায্যে। 4 o'clock রেন দেখা যায় কোন জলবায়ু অঞ্চলে? সেটা আমাদের নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। কারণ সারাদিন কি হচ্ছে, আমাদের অতিরিক্ত পরিমাণে জল বাষ্পীভূত হচ্ছে এবং বিকেল 4টা নাগাদ কি হচ্ছে, আবার সেই জলটা 4 o'clock রেন নামে কি হচ্ছে, আবার ফিরে আসছে। এবার দেখো বিভাগ খ থেকে শুদ্ধ অশুদ্ধ। প্রথমে প্রশ্ন দেখো, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। তাহলে প্রথমেরটা ঠিক। 2 নম্বরে দেখো, শিশির ও কুয়াশার অধঃক্ষেপণের ভিন্ন ভিন্ন রূপ। সেটা হচ্ছে অশুদ্ধ। সমুদ্রপৃষ্ঠের বায়ুর ঘনত্ব প্রতি ঘনমিটারে
1200 গ্রাম, এটা ঠিক। 4 নম্বরের প্রশ্ন দেখো, চরম আর্দ্রতার একক হলো গ্রাম পার ঘনমিটার, এটাও ঠিক। স্পেকট্রোফটোমিটার যন্ত্রের সাহায্যে ওজোন গ্যাসের ঘনত্ব নির্ণয় করা হয়, এটাও শুদ্ধ। 6 নম্বরের প্রশ্ন দেখো, দিনের আকাশে মেঘাচ্ছন্ন থাকলে তাপীয় ফল বেশি হয়, অশুদ্ধ। 7 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, বায়ু প্রবাহের পরিমাপের একক মিলিবার, এটা অশুদ্ধ। সাইক্লোন এক প্রকার সামরিক বায়ু, অশুদ্ধ। পর্যটন বৃষ্টিপাত সর্বাধিক হয় নিরক্ষীয় অঞ্চলে, এটা শুদ্ধ। উষ্ণ বায়ু হলে ঘনত্ব কমে, তাই চাপও কমে, এটাও শুদ্ধ। এগারো নম্বর, ঘূর্ণবাতের কেন্দ্রে উচ্চচাপ ও প্রতি ঘূর্ণবাতের কেন্দ্রে নিম্নচাপ বিরাজ করে, এটা অশুদ্ধ। উদ্ভিদশূন্য অঞ্চলের উষ্ণতা চরম প্রকৃতির হয়, শুদ্ধ। মৌসুমী বায়ু এক প্রকার ঋতুভিত্তিক সামরিক বায়ু, এটাও শুদ্ধ। 14 নম্বরের প্রশ্ন দেখো, প্রতীপ ঘূর্ণবাত সৃষ্ট হলে আকাশ মেঘাচ্ছন্ন থাকে, অশুদ্ধ। মৌসিন ও মনসিম উভয় শব্দের অর্থ ঋতু, শুদ্ধ। এবার দেখো 1 নম্বরের কি প্রশ্ন আছে। দেখো প্রথম প্রশ্ন দেখো যে বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর এর নাম কি, সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এবার 2 নম্বরের প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের কোন গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে, সেটা হচ্ছে ওজোন। তারপরে দেখো ট্রপোস্ফিয়ার স্তরটির নামকরণ করেন বিজ্ঞানী টিসেরেনি ডি বোর্ট। তারপরে দেখো 4 নম্বরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে জেট বিমান চলাচল করে, সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। একটু আগে এমসিকিউ তো আমরা এই প্রশ্নটাই দেখেছিলাম। তারপরে দেখো ITCZ এর পুরো নাম কি, ইন্টারট্রপিক্যাল কনভারজেন্স জোন। 6 নম্বরের প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে বৈপরীত্য উষ্ণতা দেখা যায়, সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার স্তরে। 7 নম্বরের প্রশ্ন দেখো যে কয়েকটি উল্লেখযোগ্য গ্রিনহাউস গ্যাসের নাম লেখো, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড। CFCর পুরো কথাটা কি, ক্লোরোফ্লোরোকার্বন। 9 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, প্রতীপ ঘূর্ণবাত বায়ুমণ্ডলে আবহাওয়া কেমন থাকে, তাহলে প্রতীপ ঘূর্ণবাত বায়ুমণ্ডলে অত্যন্ত শান্ত রোদ ঝলমলে আবহাওয়া বিরাজ করে। তারপরে 10 নম্বরের প্রশ্ন দেখো, ভারত মহাসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড়ের নাম কি, সেটা হচ্ছে সাইক্লোন। পাঞ্জাব ও রাজস্থানের ধূলিঝড় কী নামে পরিচিত, আঁধি। 12 নম্বরের প্রশ্ন দেখো, বায়ু প্রবাহের জন্য দায়ী কোন বল, কোরিওলিস বল। 13 নম্বরের প্রশ্ন দেখো, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে বিধ্বংসী ঝড় কী নামে পরিচিত, সেটা হচ্ছে হারিকেন। 14 নম্বরের প্রশ্ন দেখো, বিমানে বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, ব্যারোমেট্রিক অল্টিমিটারের সাহায্যে। ফর্ন কোথায় প্রবাহিত হয়, রাইন নদীর উপত্যকায়। 16 নম্বরের প্রশ্ন দেখো, বৃষ্টিপাত পরিমাপ যন্ত্রের নাম কি, এটা ছোটবেলা থেকে দেখে আসছো যে রেনগজ। দুটি সামরিক বায়ুর নাম, একটা হচ্ছে স্থলবায়ু, এটা হচ্ছে সমুদ্রবায়ু। 18 নম্বরের প্রশ্ন দেখো,
পার্বত্য অঞ্চলে কোন ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়? শৈলক্ষেপ বৃষ্টিপাত। 19 নম্বরের প্রশ্ন দেখো, টর্নেডো কি? প্রবল বিধ্বংসী ঘূর্ণিঝড়। ঘূর্ণবাতের কোন অংশে আবহাওয়া একেবারে শান্ত থাকে? ঘূর্ণবাতের চক্ষু অঞ্চলে বা ঘূর্ণবাতের কেন্দ্রে। তাহলে তোমরা এই অধ্যায় থেকে এই সমস্ত প্রশ্নগুলোই করবে, তাহলেই দেখবে তোমাদের আর পরীক্ষায় কোনো রকম অসুবিধা থাকবে না। তারপরেও যদি কোনো রকম অসুবিধা থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি তোমাদের সলভ করে দেব। বায়ুমণ্ডল থেকে তাহলে প্রথম প্রশ্নটা দেখো কি আছে। প্রথম প্রশ্নটা এটাই যে বায়ুমণ্ডল ও ভূমিকম্পের প্রভাবে সমুদ্র জলের উলম্ব দিকে পর্যায়ক্রমিক উত্থান ও পতনকে কি বলে? উত্তরটা সমুদ্র তরঙ্গ। 2 নম্বরের প্রশ্ন দেখো, সমুদ্র জলরাশির প্রায় নিয়মিত এক স্থান থেকে অন্য স্থানে নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়াকে কি বলে? সমুদ্র স্রোত। 3 নম্বরের প্রশ্ন দেখো, সমুদ্র থেকে জলে নিমজ্জিত যে বিশাল বিশাল চড়ার সৃষ্টি হয় সেগুলিকে কি বলে? মগ্নচড়া। 4 নম্বরের প্রশ্ন দেখো, নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র স্রোত হল পৃষ্ঠস্রোত। 5 নম্বরে দেখো, গ্র্যান্ড ব্যাঙ্ক একটি কি? সেটা মগ্নচড়া। 6 নম্বরের প্রশ্ন দেখো, মহাসাগরগুলিতে নিরক্ষীয় স্রোতের সৃষ্টি হয়েছে কোন বায়ুর প্রভাবে? আয়ন বায়ুর প্রভাবে। তারপরে দেখো 7 নম্বরের প্রশ্ন, পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব কত? উত্তরটা 3.84 লক্ষ কিমি। তারপরে দেখো 8 নম্বরের প্রশ্ন, জোয়ার ভাটা সৃষ্টির প্রধান কারণ কি? তাহলে জোয়ার ভাটা সৃষ্টির প্রধান কারণ হচ্ছে যে চন্দ্র ও সূর্যের মিলিত আকর্ষণ। 9 নম্বরের প্রশ্ন দেখো, চাঁদের প্রত্যক্ষ আকর্ষণে কোনো স্থানে যে জোয়ার হয় তাকে কি বলে? মুখ্য জোয়ার বলে। একই স্থানে দিনে কবার জোয়ার ও কবার ভাটা হয়? দুবার জোয়ার দুবার ভাটা হয়। তারপরে দেখো, চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে কত দিনে? 27 দিনে। 12 নম্বরের প্রশ্ন দেখো, দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? 24 ঘন্টা 52 মিনিট। 13 নম্বরের প্রশ্ন দেখো, ভরা জোয়ার বা তেজ কোটাল ঘটে কোন তিথিতে? অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে। 14 নম্বরের প্রশ্ন দেখো, মরা কোটাল বা মরা জোয়ার ঘটে কোন তিথিতে? অষ্টমী তিথিতে। 15 নম্বরের প্রশ্ন দেখো, চন্দ্র সূর্য ও পৃথিবী একই সরলরেখায় অবস্থানকে কি বলে? সিজিগি। 16 নম্বরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কোন নদীতে বান ডাকে? হুগলি। হুগলি নদীতে সারাসারি বান দেখা যায় কখন? বর্ষাকালে। কতদিন অন্তর ভরা কোটাল ঘটে? 15 দিন অন্তর। 19 নম্বরের প্রশ্ন দেখো, 24 ঘন্টায় পৃথিবীর একবার আবর্তনে চাঁদ প্রায় কত পথ এগিয়ে যায়? 130।
জোয়ারের স্রোত প্রবাহিত হয় কোন দিক থেকে কোন দিকে? পূর্ব থেকে পশ্চিম দিকে। এবার দেখো শুদ্ধ অশুদ্ধ। সমুদ্র স্রোত সৃষ্টিতে বায়ুপ্রবাহের ভূমিকা মুখ্য নয়, এটা অশুদ্ধ। সর্পিল সমুদ্র স্রোত একমান্য স্পাইরাল নামে পরিচিত, এটা শুদ্ধ। তিন নম্বরের প্রশ্ন দেখো, মহাকর্ষীয় শক্তি ও পৃথিবীর আবর্তনজনিত বল সমুদ্র স্রোত সৃষ্টির জন্য দায়ী, শুদ্ধ। 4 নম্বরের প্রশ্ন দেখো, পৃথিবীর ওপর সূর্য অপেক্ষা চন্দ্রের আকর্ষণজনিত শক্তি বেশি, শুদ্ধ। পৃথিবীর ওপর সূর্যের চেয়ে চাঁদের আকর্ষণ শক্তি প্রায় দ্বিগুণ কার্যকর হয়, এটাও শুদ্ধ। মুখ্য গৌণ জোয়ারের সমকোণ অঞ্চলে ভাটার সৃষ্টি হয়, শুদ্ধ। জোয়ার ভাটার প্রবল শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন সম্ভব নয়, অশুদ্ধ। 8 নম্বরের প্রশ্ন দেখো, জোয়ারের প্রভাবে শীতপ্রধান অঞ্চলের বন্দরগুলি বরফমুক্ত থাকে, শুদ্ধ। 9 নম্বরের প্রশ্ন দেখো, পূর্ণিমা তিথিতে চন্দ্র ও সূর্যের আকর্ষণ বল পৃথিবীর একই দিকে ক্রিয়াশীল হয়, অশুদ্ধ। 10 নম্বরের প্রশ্ন দেখো, শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্য সমকোণে অবস্থান করে, এটা শুদ্ধ। এবার দেখো 1 নম্বরের শর্ট কোশ্চেন, হিমশৈল কি? সমুদ্রের ভাসমান বরফের স্তূপ। কোন তিথিতে জোয়ারের মাত্রা সর্বাধিক? অমাবস্যা তিথিতে। গ্র্যান্ড ব্যাংক ও মগ্নচড়া কি জন্য বিখ্যাত? বাণিজ্যিক মৎস্য শিকারের জন্য। তারপরে দেখো 4 নম্বরের প্রশ্ন কি আছে, কোন তিথিতে চাঁদ সূর্য ও পৃথিবীর মধ্যে প্রতিযোগ অবস্থান থাকে? পূর্ণিমা তিথিতে। 5 নম্বরের প্রশ্ন দেখো, মুখ্য জোয়ার কি? চন্দ্র সূর্যের প্রত্যক্ষ আকর্ষণে সৃষ্ট জোয়ারকে মুখ্য জোয়ার বলে। গৌণ জোয়ার কি? পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে সৃষ্ট জোয়ারকে গৌণ জোয়ার বলে। তারপরে দেখো 7 নম্বরের প্রশ্ন, কোন তিথিতে মরা কোটাল হয়? অষ্টমী তিথিতে। 8 নম্বরের প্রশ্ন দেখো, জায়র কি? কোরিওলিস বলের প্রভাবে সমুদ্র স্রোত বেঁকে গিয়ে ও মিলিত হয়ে যে জলাবর্ত সৃষ্টি হয় তাকে জায়র বলে। তাহলে তোমরা এই সমস্ত প্রশ্নগুলোকে খুব ভালো করে করে নেবে, দেখবে সমস্তটাই কমন পেয়ে গেছো। তাহলে তোমরা দেখো বর্জ্য ব্যবস্থাপনা থেকে প্রথম যে প্রশ্নটা আছে, দেখো প্রথম যে প্রশ্নটা আছে 1 নম্বরে দেখো যে কোন পদার্থ ব্যবহারের পর ওই পদার্থের বাতিল অংশকে আমরা বলি, তাহলে কোনো পদার্থ ব্যবহারের পর ওই পদার্থের বাতিল অংশকে আমরা তাহলে কি বলি? দেখো বর্জ্য বলি, প্রয়োজনীয় দ্রব্য বলি, পুনর্ব্যবহার্য দ্রব্য বলি, না সবকটি ঠিক? তাহলে দেখো কোনো জিনিস যখন ব্যবহার হয়ে যায় তাহলে তখন সেটাকে আমরা কিন্তু বর্জ্যই বলি। তারপর দেখো জীবজগতের সৃষ্ট বিষক্রিয়ার ভিত্তিতে বর্জ্যকে কটি ভাগে ভাগ করা যায়? 1টি, 2টি, 3টি, 4টি? উত্তরটা আমাদের 2টি। এবার দেখো পরের প্রশ্ন কি আছে, 3 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের কোন মহানগর প্রতিদিন 2010 থেকে 11 সালের ভিত্তিতে কঠিন বর্জ্যের পরিমাণ সর্বাধিক? উত্তরটা দেখো কলকাতা, দিল্লি, চেন্নাই, মুম্বাই। উত্তরটা আমাদের চেন্নাই। 4 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, গৃহের প্রতিদিনের কাজে উৎপাদিত আবর্জনা হলো কৃষিক্ষেত্রের বর্জ্য, শিল্প বর্জ্য, জৈব বর্জ্য, গৃহস্থলীর বর্জ্য। উত্তরটা গৃহস্থলীর বর্জ্য। তারপরে দেখো 5 নম্বরের প্রশ্ন কি আছে,
পারমাণবিক জ্বালানি চক্রের ফলে যে প্রকার বর্জ্যের সৃষ্টি হয় তা হলো কৃষিক্ষেত্রের বর্জ্য, শিল্প বর্জ্য, তেজস্ক্রিয় বর্জ্য, জৈব বর্জ্য। উত্তরটা তেজস্ক্রিয় বর্জ্য। এবার দেখো 6 নম্বরের প্রশ্ন কি আছে, গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনার একটি যন্ত্র হলো, তাহলে দেখো সেটা হচ্ছে স্ক্রাবার, কম্পোস্টিং, ভরাটকরণ সবকটি। উত্তরটা হচ্ছে আমাদের স্ক্রাবার। তারপরে দেখো একটি কৃত্রিম বর্জ্যের উদাহরণ, উদ্ভিদের দেহাবশেষ, তেজস্ক্রিয় বর্জ্য, জীবজন্তুর মলমূত্র, উল্কাপিণ্ড। উত্তরটা আমাদের তেজস্ক্রিয় বর্জ্য। এই চ্যাপ্টারটা কিন্তু খুবই সহজ একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে 8 নাম্বার আসবে, তোমরা 8 নাম্বারই পারবে যদি একটুখানি মন দিয়ে প্রশ্নটা ভালো করে দেখো। তো দেখো 8 নম্বরের প্রশ্ন কি আছে, একটি জীব বিশ্লেষণ বর্জ্য হলো পলিথিন, প্লাস্টিক, অ্যালুমিনিয়াম, ধানের তুষ। তাহলে উত্তরটা ধানের তুষ। তারপরে দেখো 9 নম্বরের প্রশ্ন, কম্পোস্টিং যে পদার্থের উপর প্রয়োগ করা হয় তা হলো অজৈব বর্জ্য, জৈব বর্জ্য, জীব অবিশ্লেষ্য বর্জ্য না প্রস্তরখণ্ড। সেটা হচ্ছে জৈব বর্জ্য। 10 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, সালফার ডাইঅক্সাইড যে প্রাকৃতিক বর্জ্য, কঠিন, তরল, গ্যাসীয় সবকটি। সেটা হচ্ছে গ্যাসীয়। 11 নম্বরের প্রশ্ন দেখো, কঠিন বর্জ্যকে অক্সিজেনের অনুপস্থিতিতে দহনের মাধ্যমে তাপীয় বিয়োজন ঘটানো হয় যে প্রক্রিয়ায় তা হলো কম্পোস্টিং, পাইরোলাইসিস, স্ক্রাবার সবকটি। উত্তরটা আমাদের পাইরোলাইসিস। 12 নম্বরের প্রশ্ন দেখো, কঠিন বর্জ্য পদার্থগুলি ফেলার জন্য পরিকল্পিত স্থান হলো ল্যান্ডফিল, কোলফিল, চেম্বার, লিচেট। উত্তরটা ল্যান্ডফিল। 13 নম্বরে দেখো, ময়লা বা বর্জ্য পদার্থ ধোয়া জলকে বলা হয় ল্যান্ডফিল, কোলফিল, চেম্বার, লিচেট। উত্তরটা লিচেট। তারপর দেখো 14 নম্বরের প্রশ্ন কি আছে, যে সকল বর্জ্য প্রাকৃতিকভাবে বিয়োজিত হয় তাদের বলা হয় জৈব ভঙ্গুর বর্জ্য, জৈব অভঙ্গুর বর্জ্য, কম্পোস্টিং সবকটি ঠিক। সেটা হচ্ছে জৈব ভঙ্গুর বর্জ্য। 15 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, বর্তমানে সামগ্রিকভাবে প্রায় কত শতাংশ কৃষিজাত খাদ্য রাসায়নিক ঔষধি বহন করে? 10%, 100%, 90%, 51%। উত্তরটা আমাদের 51%। 16 নম্বরের প্রশ্ন দেখো, ভাগীরথী হুগলি নদীর ওপর যে বর্জ্যের প্রভাব সর্বাধিক তা হলো কৃষিজাত বর্জ্য, গৃহস্থলীর বর্জ্য, শিল্পজাত বর্জ্য, পৌর বর্জ্য। উত্তরটা আমাদের শিল্পজাত বর্জ্য। তারপর দেখো ঠিক ভুল। প্রথম প্রশ্ন দেখো কি আছে, মূলত জীব বিশ্লেষ্য পদার্থগুলি হলো বিষহীন বর্জ্য। উত্তরটা কিন্তু আমাদের শুদ্ধ। তারপরে দেখো 2 নম্বরের প্রশ্ন, সমুদ্র তীর থেকে জলের দিকে 300 কিমি দূরে এবং 10,000 ফুট গভীরে বর্জ্য পদার্থ নিক্ষেপ করলে পরিবেশের কোনো ক্ষতি হয় না। এটাও শুদ্ধ। তারপরে দেখো, আবর্জনা সংগ্রহ, পরিবহন এবং প্রক্রিয়াজাতকরণ, পুনর্ব্যবহার এবং নিষ্কাশনের সমন্বিত প্রক্রিয়া হলো বর্জ্য ব্যবস্থাপনা। 3 নম্বরটাও আমাদের শুদ্ধ। 4 নম্বরের প্রশ্ন দেখো, বর্জ্য পদার্থ শুধুমাত্র কঠিন পদার্থ হয়। এটা অশুদ্ধ। 5 নম্বরের প্রশ্ন দেখো, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের কোনো ভূমিকা নেই। এটাও অশুদ্ধ। 6 নম্বরের প্রশ্ন দেখো, অতীতে
মধ্য আমেরিকার মায়া সভ্যতার কিছু ঘটনা থেকে সেই সময়কার বর্জ্য ব্যবস্থাপনার প্রমাণ পাওয়া যায়। এটা কিন্তু শুদ্ধ। কম্পোস্টিং পদ্ধতিতে মিশ্র সার প্রস্তুত করা যায় না, অশুদ্ধ। গ্যাসীয় বর্জ্য বৃদ্ধি বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধিকে ত্বরান্বিত করে, এটা শুদ্ধ। এবার 1 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন আছে, তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপন্ন ছাইকে কি বলা হয়? ফ্লাই অ্যাশ বলা হয়। তারপরে দেখো 2 নম্বরের প্রশ্ন, ISWM এর পুরো কথাটি কি? ইন্টারগ্রেটেড সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। 3 নম্বরের প্রশ্ন দেখো, জৈব বিশ্লেষণ ঘটে এরকম দুটি বর্জ্যের উদাহরণ দাও। হিউমাস সবুজ উদ্ভিদের অংশ। 4 নম্বরের প্রশ্ন দেখো, চিকিৎসা ক্ষেত্রের দুটি বর্জ্যের উদাহরণ দাও। সিরিঞ্জ, ক্যাপসুল। 5 নম্বরের প্রশ্ন দেখো, দুটি তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ। ইউরেনিয়াম, রেডিয়াম। 6 নম্বরের প্রশ্ন দেখো, দুটি শিল্প বর্জ্যের উদাহরণ। রং, চামড়া। 7 নম্বরের প্রশ্ন দেখো, পরিবেশের নানা স্থানে সঞ্চিত কঠিন আবর্জনা সৌন্দর্যের বিঘ্ন ঘটালে তাকে কোন প্রকারের দূষণ বলা হয়? সেটা হচ্ছে দৃশ্য দূষণ। 8 নম্বরের প্রশ্ন দেখো, বর্জ্য কি? বিভিন্ন প্রকার বাতিল ইলেকট্রনিক দ্রব্য যেমন মোবাইল, কম্পিউটার, ব্যাটারি প্রভৃতি। 9 নম্বরের প্রশ্ন দেখো, কলকাতা শহরে প্রতিদিন আবর্জনার পরিমাণ কত টন? 2653 টন। 10 নম্বরে দেখো, যে সমস্ত বর্জ্য রাসায়নিক ক্রিয়ার বিঘ্নিত হয় এবং অবিষাক্ত পদার্থ পরিণত হয় সেগুলি কোন ধরনের বর্জ্য? জৈব। 11 নম্বরের প্রশ্ন দেখো, দুটি জীবাশ্ম জ্বালানির দহনজনিত বর্জ্যের নাম। হাইড্রোকার্বন এবং কার্বন মনোক্সাইড। তারপরে দেখো, ভরাটকরণ প্রক্রিয়ায় দুটি সুবিধা, একটা হচ্ছে বায়ু দূষণের পরিমাণ হ্রাস পায়। প্লাস্টিক কোন ধরনের বর্জ্য? জৈব অভঙ্গুর বর্জ্য। তারপরে দেখো, 4R নীতি কি? রিডিউস, রিসাইকেল, রিইউজ, রিফিউজ। একত্রে এদেরকে 4R বলা হয়। তোমরা কিন্তু এই প্রশ্নগুলোকে খুব ভালো করে করবে, তাহলে দেখবে যে তোমাদের আর কোনোটাই কমন পেতে অসুবিধা হবে না এবং এই সমস্ত প্রশ্নগুলো থেকেই সমস্ত কিছু আসবে। চলো তাহলে আমরা সেই সমস্ত প্রশ্নগুলো দেখে নিই প্রাকৃতিক ভারত থেকে। দেখো, প্রথম যে এমসিকিউটা আছে, তোমরা ভালো করে লক্ষ্য করো। প্রথমে যে এমসিকিউটা আছে বলছে, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি? তাহলে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে যে আমাদের কুমারিকা অন্তরীপ, এটাকে আমরা কন্যাকুমারিকা বলেও জানি। তারপর 2 নম্বরের প্রশ্ন দেখো, আয়তন অনুসারে বর্তমানে ভারতের স্থান কত? সেটা হচ্ছে যে 7ম। এবার পরের প্রশ্নগুলো দেখো কি আছে। পরের প্রশ্ন আছে দেখো, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি? তাহলে ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হচ্ছে মালদ্বীপ। তারপর দেখো, ভারতের নবীনতম রাজ্যের নাম কি? তাহলে ভারতের নবীনতম রাজ্যের নাম হচ্ছে যে তেলেঙ্গানা। এটা কবে সৃষ্টি হয়েছে? 2014 সালে এবং সেকেন্ড জুন। ঠিক আছে। তারপরে দেখো 5 নম্বরের প্রশ্ন কি আছে, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি ছিল? তোমরা সবাই জানো এটা, যে ভাষা। এবার দেখো 6 নম্বরের প্রশ্নে কি আছে। 6 নম্বরে দেখো, রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করা হয় কত খ্রিস্টাব্দে? সেটা হচ্ছে যে 19
53 খ্রিস্টাব্দে। তারপরে দেখো প্রশ্ন কি আছে, কত খ্রিস্টাব্দে ভারতে রাজ্য পুনর্গঠন আইন কার্যকর করা হয়? উত্তরটা 1956 খ্রিস্টাব্দে। এবার 8 নম্বরের প্রশ্ন দেখো। 8 নম্বরের প্রশ্ন কি আছে, বর্তমান ভারতের মোট রাজ্যের সংখ্যা কত? তাহলে উত্তরটা 28। তারপর দেখো, হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সেটা হচ্ছে যে কেটু। নদী তীরবর্তী নবীন পলিমাটিকে কি বলে? সেটা হচ্ছে খাদার। তারপরে 12 নম্বরের প্রশ্ন কি আছে দেখো। 12 নম্বরের প্রশ্নে আছে, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তারপর দেখো, ব্যারেন কোন শ্রেণীর আগ্নেয়গিরি? উত্তরটা সুপ্ত। তারপরে দেখো, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ নাম কি? অ্যান্সারটা হচ্ছে সান্দাকাফু। তারপর দেখো, ভারতের সর্বদক্ষিণে পর্বত কোনটি? উত্তরটা কার্ডামাম। 16 নম্বরের প্রশ্ন কি আছে দেখো। 16 নম্বরের প্রশ্নে আছে যে ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি? সেটা হচ্ছে ছোটনাগপুর মালভূমি। তারপর দেখো 17 নম্বরের প্রশ্ন কি আছে, ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি? সেটা হচ্ছে যে চিল্কা। তারপরে দেখো, মরুস্থলী শব্দের অর্থ, মরুস্থলী যে শব্দটা আছে এর অর্থ হচ্ছে মৃতের দেশ। তোমরা এই প্রশ্নটা দেখবে টেস্ট পেপারেও বারবার পাবে। এবার দেখো পরবর্তী প্রশ্ন কি আছে 19 নম্বরের, আন্দামানের সর্বোচ্চ সিংহ কোনটি? সেটা হচ্ছে স্যাডেল পিক। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ সিংহ কোনটি? 20 নম্বরের প্রশ্ন, সেটা হচ্ছে জিন্দাগাদা। সমগ্র দাক্ষিণাত্যের সর্বোচ্চ সিংহ আনাইমুদি। ভারতের কোন উপকূলে সর্বাধিক ভগ্ন? কোঙ্কন। 23 নম্বরের প্রশ্ন দেখো কি আছে। 23 নম্বরের প্রশ্ন আছে, উৎস অঞ্চলে গঙ্গা নদী কি নামে পরিচিত? সেটা হচ্ছে ভাগীরথী। আর যদি জিজ্ঞেস করা হয় গঙ্গা নদীর উৎস কোথা থেকে হয়েছে, সেটা হচ্ছে গাঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। 24 নম্বরের প্রশ্ন দেখো, উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাজিকা হলো? সেটা হচ্ছে বিন্ধ্য পর্বত। 25 নম্বরের প্রশ্ন কি আছে দেখো, ভাগীরথী ও অলকনন্দার মিলিত হয়েছে কোথায়? সেটা হচ্ছে যে দেবপ্রয়াগে। 26 নম্বরের প্রশ্নে কি আছে দেখো, ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম? সেটা হচ্ছে লুনি। সিন্ধু নদের উৎস কোথায়? দেখো এটার উত্তর কি হবে, সিনকাবাব হিমবাহ থেকে। 28 নম্বরের প্রশ্ন দেখো, বৃষ্টির জল সংরক্ষণের অগ্রগণ্য রাজ্যের নাম কি? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে তামিলনাড়ু। তারপরে দেখো 29 নম্বরের প্রশ্নে কি আছে, ভারতের বৃহত্তম নদীদ্বীপ কোনটি? সেটা হচ্ছে মাজুলি।
তারপরে দেখো ধোঁয়াধর জলপ্রপাত অবস্থিত কোথায়, সেটা হচ্ছে নর্মদা নদীতে। তারপরে 31 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের দীর্ঘতম সেচ খাল কোনটি, সেটা হচ্ছে যে সারদা খাল। তারপর দেখো ভারতের উচ্চতম হ্রদ, সেটা হচ্ছে প্যাংগং হ্রদ। 33 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি, সেটা হচ্ছে ভাগড়া নাঙ্গাল পরিকল্পনা। 34 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের উচ্চতম বাঁধটির নাম কি, ভাকরা। 35 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের দীর্ঘতম নদী পরিকল্পনা, হীরাকুদ। তারপরে দেখো প্রশ্ন কি আছে, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেচ খাল হল, মেদিনীপুর খাল। তারপরে দেখো ভারতের জলবায়ুকে সর্বাধিক প্রভাবিত করে কে, সেটা মৌসুমী বায়ু। 38 নম্বরের প্রশ্ন কি আছে দেখো, গ্রীষ্মকালে উত্তর ভারতে যে প্রবল তাপপ্রবাহ চলে তাকে কি বলে, লু। আম্রবৃষ্টি দেখা যায় কোথায়, দক্ষিণ ভারতে। ভারতের প্রধান ঋতু কয়টি, 4টি। ভারতের কোন অঞ্চলে বছরে দুবার বৃষ্টিপাত হয়, করমণ্ডল উপকূলে। তারপরে দেখো কালবৈশাখী ঝড় ভারতে কোন সময় হয়, এপ্রিল মে মাসে। তারপরে দেখো মৌসুমী বায়ু যে রাজ্যে সর্বপ্রথম বৃষ্টিপাত ঘটায় কোন রাজ্যে, তাহলে কেরলে। এবার দেখো 44 নম্বরের প্রশ্ন কি আছে, ভারতের বৃষ্টিপাত প্রধানত যে বিষয় দ্বারা প্রভাবিত হয়, সেটা হচ্ছে ভূপ্রকৃতি। তারপরে 45 নম্বরে দেখো বৃষ্টি ছায়া অঞ্চলে অবস্থিত একটি শহরের নাম, শিলং। উত্তর পশ্চিম ভারতে কোন বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয়, পশ্চিমা বায়ুর প্রভাবে। 47 নম্বরের প্রশ্ন কি আছে দেখো, ভারতের প্রায় কত শতকরা 46% অঞ্চল জুড়ে রয়েছে কোন মৃত্তিকা, সেটা হচ্ছে পলি মৃত্তিকা। 48 নম্বরের প্রশ্ন কি আছে দেখো, উত্তর ভারতে গঙ্গা নদীর তীরবর্তী প্রাচীন মৃত্তিকাকে কি বলে, ভাঙর। কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কি, রেগুর। ডুরিক্রাস্ট দেখা যায় যে মৃত্তিকায়, কোন মৃত্তিকায়, ল্যাটেরাইট মৃত্তিকায়। মরু অঞ্চলে মাটির অপর নাম বা স্থানীয় নাম কি, সিরোজেম। 52 নম্বরের প্রশ্ন কি আছে দেখো, রাঢ় সমভূমি অঞ্চলে দেখা যায়, ভাঙর মৃত্তিকা। তারপরে দেখো গ্রানাইট ও নিজ শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে যে মৃত্তিকা সৃষ্টি হয় তাকে বলে লোহিত। ধৌত প্রক্রিয়া পরিকল্পিত হয় যে মৃত্তিকায়, ল্যাটেরাইট মৃত্তিকায়। তারপরে দেখো 55 নম্বরের প্রশ্ন কি আছে, ভারতের কেন্দ্রীয় মৃত্তিকা গবেষণাগার কোথায়,
সেটা হচ্ছে দেরাদুন। ভারতের বেশিরভাগ উদ্ভিদ কোন প্রকৃতির? মৌসুমী পর্ণমোচী। তারপর দেখো ভারতের মোট বনভূমির পরিমাণ কত? সেটা হচ্ছে যে 6.40 লক্ষ বর্গ কিমি। 18 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, ভারত সরকারের বন সংরক্ষণ নীতি কবে গৃহীত হয়? তারপরে দেখো 59 নম্বরের প্রশ্ন কি আছে, বৃষ্টি ছায়া অঞ্চলে যে শ্রেণীর উদ্ভিদ জন্মায়, কোন শ্রেণীর উদ্ভিদ জন্মায় তাহলে? সেটা হচ্ছে গুল্ম জাতীয়। আর্দ্র পর্ণমোচী অরণ্যের অন্যতম বৃক্ষ কোনটি? সেটি হচ্ছে মেহগিনি। তারপরে দেখো কচ্ছ ও কাথিয়াবার উপদ্বীপ অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ কোন শ্রেণীর? ঝোপ ও গুল্ম। ভারতের সামাজিক গবেষণা কেন্দ্র রয়েছে কোথায়? সেটা হচ্ছে এলাহাবাদে। তারপরে দেখো 63 নম্বরের প্রশ্ন কি আছে, বনভূমির মোট পরিমাণ যে রাজ্যে, কোন রাজ্যে বেশি? সেটা হচ্ছে যে মধ্যপ্রদেশ। তারপরে দেখো 64 নম্বরের প্রশ্ন কি আছে, পাইন গাছ কোন শ্রেণীর স্বাভাবিক উদ্ভিদ? সেটা হচ্ছে সরলবর্গীয়। 65 নম্বরের প্রশ্ন কি দেখো, ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি দেখা যায় কোথায়? সেটা হচ্ছে গাঙ্গেয় বদ্বীপে। এবার তোমরা 1 নম্বরের প্রশ্নগুলো খুব ভালো করে দেখো, যেটা হচ্ছে এক কথায় উত্তর। দেখো যেমন প্রথম প্রশ্ন কি আছে, ভারত ও পাকিস্তানের সীমারেখার নাম কি? সেটা হচ্ছে যে আমাদের র্যাডক্লিফ লাইন। তারপরে দেখো ভারত ও চীনের সীমারেখার নাম কি? সেটা হচ্ছে ম্যাকমোহন লাইন। তারপর দেখো শ্রীলঙ্কা দেশটি কোন প্রণালী দ্বারা ভারত থেকে বিচ্ছিন্ন? সেটা হচ্ছে পক প্রণালী দ্বারা। এবার দেখো যে পরের প্রশ্ন কি আছে, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? সেটা হচ্ছে যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। তাহলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। তারপর দেখো ভারতের পশ্চিমতম স্থানের নাম কি? সেটা হচ্ছে গুজরাটের গুহারমোটা। তারপর দেখো নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সেটা হচ্ছে দোতাবেতা। 7 নম্বরের প্রশ্ন দেখো, দাক্ষিণাত্যের সিরি কাকে বলে? সেটা হচ্ছে যে ডেকান ট্রাপকে। ভূস্বর্গ বা প্রাচ্যের নন্দনকানন বলা হয় কাকে? কাশ্মীর উপত্যকাকে, তার সৌন্দর্যের জন্য। তারপরে দেখো 9 নম্বরের প্রশ্ন কি আছে, পশ্চিমঘাট পর্বতের অপর নাম কি? সেটা হচ্ছে সাহাদ্রি। এবার 10 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, পূর্বঘাট পর্বতের অপর নাম কি? মলয়াদ্রি। তারপর দেখো গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সেটা হচ্ছে নকরেক। 12 নম্বরের প্রশ্ন দেখো, বৃহৎ ও ক্ষুদ্র আন্দামানকে পৃথক করেছে কোন প্রণালী? সেটা হচ্ছে যে ডানকান প্রণালী। এখানে দেখো এটা 100 হয়ে আছে। ভারত ও নিকোবর দ্বীপপুঞ্জে পৃথক করেছে কোন প্রণালী? সেটা হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল বা 10 ডিগ্রি প্রণালী। সেটা হচ্ছে একটা, এখানে 100 হয়ে আছে। তারপর দেখো কাথিয়াবার উপদ্বীপের নিচু জলাভূমিকে কি বলে?
নলহ্রদ। তারপর দেখো কাশ্মীর উপত্যকার উর্বর পলিস্তরকে কি বলে? কারেওরা। তারপরে দেখো টেথিস হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? লিওপার্গেল। এবার তোমরা পরের প্রশ্নগুলো দেখো। লাক্ষাদ্বীপ ও মিনিকয় ও আমিনদিঘি দ্বীপপুঞ্জের বর্তমান নাম কি? সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ। গঙ্গার প্রধান উপনদীর নাম কি? সেটা হচ্ছে যমুনা। গঙ্গার প্রধান শাখা নদীর নাম কি? সেটা হচ্ছে পদ্মা। তারপরে দেখো কি আছে 20 নম্বরের প্রশ্ন। কাবেরী নদী কোথায় দুটি ভাগে বিভক্ত হয়েছে? সেটা হচ্ছে যে তিরুচিরাপল্লীতে নিকট। তারপর দেখো তাপ্তি নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? মহাদেব পর্বতের মুলতাই উচ্চভূমি থেকে। 22 নম্বর প্রশ্ন কি আছে দেখো। খাম্বাত উপসাগরকে কোন নদী, উপসাগর থেকে কোন নদী পতিত হচ্ছে? সেটা হচ্ছে নর্মদা। তারপর দেখো শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? সেটা হচ্ছে কাবেরী নদীতে। ভারতের জলবায়ু কি প্রকৃতির? ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। তারপর দেখো পশ্চিমঘাট পর্বতের বৃষ্টিচ্ছায়া অঞ্চল কোনটি? দাক্ষিণাত্যের মালভূমি। ভারতের সর্বাধিক বৃষ্টিবহুল স্থানটির নাম কি? সেটা হচ্ছে মেঘালয়ের মৌসিনরাম। 27 নম্বরের প্রশ্ন কি আছে দেখো। অসমে কালবৈশাখী কি নামে পরিচিত? বরদইছিলা। তারপর দেখো শীতকালে ভারতের কোন অঞ্চলে বৃষ্টিপাত হয়? উত্তর পশ্চিম ভারতে। 29 নম্বরে দেখো পশ্চিম ভারতের সর্বাধিক বৃষ্টিযুক্ত অঞ্চলের নাম কি? সেটা হচ্ছে মালাবার উপকূল। দেখো 30 নম্বরের প্রশ্ন কি আছে। ভারতের অতি স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কোনটি? সেটা হচ্ছে রাজস্থানের পশ্চিম অংশ। 31 নম্বরে দেখো ভারতে গ্রীষ্মকালীন ও শীতকালীন মৌসুমী বায়ুর মধ্যে আবহাওয়ার কিরূপ পরিবর্তন ঘটে? সেটা হচ্ছে গ্রীষ্মকাল উষ্ণ ও আর্দ্র এবং শীতকাল শীতল ও শুষ্ক। 32 নম্বরের প্রশ্ন কি আছে দেখো। শুষ্ক অঞ্চলে ক্ষারধর্মী প্রাচীন পলিমাটি কি নামে পরিচিত? সেটা হচ্ছে ঊষর ও কালার প্রভৃতি। তারপরে দেখো 33 নম্বরের প্রশ্ন। পলিমৃত্তিকার প্রধান ফসল কি? সেটা হচ্ছে ধান। তারপরে দেখো 34 নম্বরের প্রশ্ন কি আছে। 34 নম্বরের প্রশ্ন হচ্ছে যে হিমালয়ের প্রদেশের পাথুরে পার্বত্য মৃত্তিকা কি নামে পরিচিত? সেটা হচ্ছে কাটিল। ভুর কি? উচ্চগাঙ্গীয় সমভূমি অঞ্চলের পলিমৃত্তিকা। 36 নম্বরের প্রশ্ন দেখো কি আছে। কাজু বাদাম কোন মৃত্তিকায় চাষ হয়? ল্যাটেরাইট মৃত্তিকায়। তারপর দেখো 37 নম্বরের প্রশ্ন কি আছে। জলপ্রবাহ দ্বারা মৃত্তিকার উপরের স্তরের ক্ষয় হলে তাকে কি বলে? সেটা হচ্ছে পাত ক্ষয়। 38 নম্বরের প্রশ্ন দেখো। কৃষিক্ষেত্রে জলপ্রবাহের আঘাতে যে মৃত্তিকা ক্ষয় হয় তাকে কি বলে? সেটা হচ্ছে প্রণালী ক্ষয়। এবং 39 নম্বরের প্রশ্ন দেখো। ভারত তথা পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি? সেটা হচ্ছে যে সুন্দরবন। মরু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদকে কি বলে? জিরোফাইট। তোমরা এই সমস্ত প্রশ্নগুলোকে খুব ভালো করে করতে লাগো, তাহলে দেখবে তোমাদের এখন থেকেই খুব ভালো করে প্র্যাকটিস হবে এবং যারা মাধ্যমিক দেবে তারা এই প্রশ্নগুলোকে অতি অবশ্যই ভালো করে দেখে যাবে। তাহলে দেখো ভারতের অর্থনীতি থেকে প্রথম যে প্রশ্নটা আছে, দেখো প্রথম যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা হচ্ছে এটাই যে একটি খারিফ শস্যের উদাহরণ হলো। তাহলে একটি খারিফ শস্যের উদাহরণ তোমরা প্রত্যেকেই জানো যে ধান। তারপর দেখো একটি রবি শস্যের উদাহরণ, দেখো একটি রবি শস্যের উদাহরণ হচ্ছে গম। তারপর দেখো একটি জায়িদ শস্যের উদাহরণ, একটি জায়িদ শস্যের উদাহরণ হচ্ছে সেটা হচ্ছে যে আউশ ধান। দেখো এর পরে যে প্রশ্নটা আছে 4 নম্বরের,
4 নম্বরের প্রশ্ন কি আছে দেখো, সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হলো, তাহলে সম্পূর্ণ গ্রীষ্মকালীন একটা ফসল হচ্ছে কি, সেটা হচ্ছে জায়িদ শস্য। একটি বাগিচা ফসল কোনটি, তাহলে একটি বাগিচা ফসল হচ্ছে আমাদের চা। তারপরে দেখো 6 নম্বরের প্রশ্ন কি আছে, ভারতের একটি অর্থকরী ফসল হলো, তাহলে ভারতের একটি অর্থকরী ফসল কি, সেটা হচ্ছে পাট। দেখো 7 নম্বরের প্রশ্ন কি আছে, রবি শস্য চাষ হয় কখন, তাহলে রবি শস্য চাষ হয় কখন, সেটা হচ্ছে যে শীতকালে। তৃষ্ণার্ত ফসল বলা হয় কাকে, দেখো ধানকে। এবার দেখো 9 নম্বরের প্রশ্নে কি আছে, 9 নম্বরের প্রশ্নে আছে দেখো, প্রথম যে প্রশ্নটা 9 নম্বরের প্রশ্ন দেখো, পাহাড়ের ঢালু জমিতে যে চাষ ভালো হয় সেটা কি, সেটা হচ্ছে যে চা। 10 নম্বরের প্রশ্ন দেখো, ভারতে হেক্টর প্রতি গম উৎপাদনে যে রাজ্য প্রথম, সেটা হচ্ছে পাঞ্জাব। সোনালিকা হলো এক ধরনের উচ্চ ফলনশীল কি বলতো, গম বীজ। তারপরে দেখো 12 নম্বরের প্রশ্ন কি আছে, টেরারোসা জাতীয় লাল মাটিতে ভালো জন্মায়, কি জন্মায়, কফি। এবার 13 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের কফি উৎপাদনের প্রথম কোন রাজ্য, সেটা হচ্ছে কর্ণাটক। তারপরে দেখো বীজতত্ত্ব বলা হয় কাকে, কার্পাসকে। 15 নম্বরের প্রশ্ন দেখো, পিঙ্গলওয়াম যে চাষের প্রধান শত্রু, সেটা হচ্ছে কার্পাস। তারপর দেখো ভারতের সর্বাধিক ইক্ষু চাষের জমি রয়েছে কোন রাজ্যে, সেটা হচ্ছে উত্তরপ্রদেশে। সতেরো নম্বরের প্রশ্ন দেখো কি আছে, হেক্টর প্রতি ইক্ষু উৎপাদনে প্রথম রাজ্য কোনটি, সেটা হচ্ছে যে তামিলনাড়ু। তারপর দেখো কষ্ট সহিষ্ণু ফসল হলো, সেটা হচ্ছে মিলেট। এবার দেখো পরের প্রশ্ন 19 নম্বরের প্রশ্ন কি আছে, একটি বিশুদ্ধ কাঁচামাল হলো, সেটা হচ্ছে তুলো। তারপর দেখো কি আছে 20 নম্বরের, একটি অবিশুদ্ধ কাঁচামাল হচ্ছে আকরিক লোহা। 21 নম্বরের প্রশ্ন কি আছে দেখো, একটি খনিজ ভিত্তিক শিল্প হলো অ্যালুমিনিয়াম শিল্প। তারপরে দেখো 22 নম্বরে কি আছে, একটি কৃষিজ কাঁচামাল ভিত্তিক শিল্প হলো, সেটা হচ্ছে যে চিনি শিল্প। তারপরে 23 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, একটি প্রাণীজ সম্পদ ভিত্তিক শিল্প, সেটা হচ্ছে পশম শিল্প। 24 নম্বরে দেখো, লৌহ ইস্পাত শিল্পের প্রধান কাঁচামাল, সেটা হচ্ছে হেমাটাইট। 25 নম্বরের প্রশ্ন কি আছে দেখো, ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র হল, সেটা হচ্ছে ভিলাই। 26 নম্বরে দেখো, ভারতের একটি বন্দর কেন্দ্রিক লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র হল বিশাখাপত্তনম। 27 নম্বরে দেখো, ভারতের অধিকাংশ লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র যে সংস্থার অধীনস্থ, কোন সংস্থার অধীনস্থ তাহলে, SAIL সেল।
তারপরে দেখো 28 নম্বরে কি আছে, কার্পাস বস্ত্র উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত? প্রথম। 29 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, ভারতের প্রথম যন্ত্রচালিত কাপড়ের কল স্থাপিত হয়, সেটা হচ্ছে ঘুঘুড়িতে। 30 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, ভারতের প্রথম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র গড়ে উঠেছে, সেটা হচ্ছে ট্রম্বেতে। ইনফোসিস, 31 নম্বরের প্রশ্ন দেখো, ইনফোসিস সংস্থাটি যে শিল্পের সঙ্গে জড়িত, তাহলে কোন শিল্পের সঙ্গে জড়িত? সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি। তারপরে দেখো কি আছে, সল্টলেক সেক্টর 5 যে শিল্পের সঙ্গে যুক্ত, সেটা কিন্তু তথ্য প্রযুক্তি। এবার দেখো 33 নম্বর প্রশ্ন কি আছে, হরিয়ানার গুরগাঁও এই গড়ে উঠেছে, সেটা হচ্ছে মোটর গাড়ি শিল্প। 34 নম্বরে দেখো কি আছে, একটি জনসংখ্যায় মোট জনসংখ্যায় বিশ্বের ভারতের স্থান কত? বর্তমানে কিন্তু প্রথম, কিন্তু বইয়ে তোমাদের দ্বিতীয় আছে এবং তোমাদের উত্তরটা দ্বিতীয়ই লিখতে হবে, কারণ এখনো পর্যন্ত বইটা আপডেট হয়নি, সেহেতু তোমরা দ্বিতীয়ই লিখবে, কিন্তু উত্তরটা হওয়ার উচিত ছিল প্রথম। ঠিক আছে, কারণ এটা 2011 সালের অনুযায়ী কি হচ্ছে, হিসাবটা হচ্ছে। এবার দেখো 35 নম্বরের প্রশ্ন কি আছে, 35 নম্বরের প্রশ্ন হচ্ছে যে এটাই, জনঘনত্বের বিচারে রাজ্যগুলির মধ্যে প্রথম কোন রাজ্য? 35 নম্বরের প্রশ্ন দেখো, বর্তমান ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কেমন? সেটা হচ্ছে উত্তরটা ঊর্ধ্বমুখী। আর 36 নম্বরের প্রশ্ন দেখো, জনঘনত্বের বিচারে রাজ্যগুলির মধ্যে প্রথম কে? সেটা হচ্ছে বিহার। 37 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল, সেটা হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। 38 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের জনগণনা হয় কত বছর অন্তর? সেটা 10 বছর অন্তর। 39 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি, সেটা হচ্ছে দিল্লিতে, ভারতের রাজধানীতে। 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের জনঘনত্ব প্রতি বর্গকিমিতে কতজন? সেটা হচ্ছে 382 জন। 41 নম্বরের প্রশ্ন দেখো, বর্তমান ভারতে প্রতি হাজার পুরুষে নারীর সংখ্যা কত? সেটা হচ্ছে 940। 42 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, প্রতি হাজার পুরুষে মহিলার সংখ্যা সর্বাধিক যে যে রাজ্যে, সেটা হচ্ছে যে কেরল। 43 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য, ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য হচ্ছে আমাদের উত্তরপ্রদেশ। এবার দেখো যে আমাদের 44 নম্বরে কি আছে, 44 নম্বর হচ্ছে ভারতের সর্বাধিক সাক্ষরতম রাজ্য, সেটা হচ্ছে আমাদের কেরল। তারপরে দেখো 45 নম্বরের প্রশ্ন কি আছে, এজেন্ডা 21 যে সালে স্থাপিত হয়, তাহলে কোন সালে স্থাপিত হয়েছিল এজেন্ডা 21? সেটা হচ্ছে যে আমাদের
1992 সালে। তারপরে 46 নম্বরের প্রশ্ন দেখো, বর্তমানে ভারতে মহানগরের সংখ্যা কত? সেটা হচ্ছে যে আমাদের 53। 47 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, ভারতের একটি শিক্ষাকেন্দ্রিক শহর, ভারতের একটি শিক্ষাকেন্দ্রিক শহর হচ্ছে, সেটা হচ্ছে শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলায়। তারপরে দেখো, ভারতের প্রাচীনতম পরিবহন মাধ্যম হলো, ভারতের প্রাচীনতম পরিবহন মাধ্যম হচ্ছে যে আমাদের সড়কপথ। ঊনপঞ্চাশ নম্বরের প্রশ্ন দেখো, সবচেয়ে সুলভ পরিবহন মাধ্যম, সবচেয়ে সুলভ পরিবহন মাধ্যম সেটা হচ্ছে জলপথ। তারপরে দেখো, পরিবহন ব্যয় সর্বাধিক হয় কিসে? সেটা হচ্ছে আকাশপথে। ভারতে বর্তমানে জাতীয় সড়কের সংখ্যা কত? সেটা হচ্ছে 221টি। ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক কোনটি? ভারতের ক্ষুদ্রতম তাহলে জাতীয় সড়ক কোনটি? NH 327V। 53 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, দিল্লি থেকে অমৃতসর হয়ে পাকিস্তানের সীমান্ত পর্যন্ত বিস্তৃত জাতীয় সড়কপথটির নাম কি? সেটা হচ্ছে NH3। তারপর দেখো কি আছে, সড়কপথের দৈর্ঘ্য বর্তমানে ভারত পৃথিবীতে কততম স্থানে আছে? সেটা হচ্ছে যে 3য় স্থানে আছে। 55 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, রেলপথের মোট দৈর্ঘ্য পৃথিবীতে ভারতের স্থান কত? সেটা হচ্ছে যে 4র্থ। 56 নম্বরে কি আছে দেখো, ভারতে প্রথম শ্রেণীর বন্দরের সংখ্যা কত? 13। ভারতের বৃহত্তম বন্দর হলো মুম্বাই। 58 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের একটি নদী বন্দর হলো, সেটা হচ্ছে কলকাতা। তারপরে 59 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, ভারতের আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা কত? সেটা হচ্ছে 16। 60 নম্বরের প্রশ্ন দেখো, পৃথিবীর দীর্ঘতম রজ্জুপথ হলো, সেটা হচ্ছে ঝরিয়া কয়লা খনির রজ্জুপথ। 61 নম্বরের প্রশ্ন দেখো, ভারতে প্রথম মেট্রো রেল চলা শুরু হয়, সেটা হচ্ছে কলকাতায়। তারপরে দেখো, ভারতে প্রথম বিমান চলাচল শুরু হয় কত খ্রিস্টাব্দে? সেটা হচ্ছে যে 1911 খ্রিস্টাব্দে। 63 নম্বরের প্রশ্ন কি আছে দেখো, ভারতে প্রথম রেল চলাচল শুরু হয় কত খ্রিস্টাব্দে? 1853 খ্রিস্টাব্দে। এটা কিন্তু দেখবে হচ্ছে আমাদের হিস্ট্রিতেও আছে। তারপরে দেখো, ভারতের কম্পিউটার চালিত বন্দর হলো জওহরলাল নেহেরু বন্দর। পরের প্রশ্ন দেখো, ক্রান্তীয়, এগুলো 1 নম্বরের, এতক্ষণ ছিল আমাদের MCQ। এবার হচ্ছে তোমাদের দেখো 1 নম্বরে, ক্রান্তীয় আর্দ্র জলবায়ুর প্রধান ফসল কি? সেটা হচ্ছে যে ধান। তারপরে দেখো, ধানকে তৃষ্ণার্ত ফসল বলে কেন?
কারণ হচ্ছে ধান চাষে প্রচুর পরিমাণে হচ্ছে জল লাগে। তারপরে দেখো ভারতের কোন রাজ্যে সর্বাধিক ধান চাষ হয়, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে। এবার দেখো পরের প্রশ্ন কি আছে, দক্ষিণের ধান ভাণ্ডার কোন রাজ্যকে বলে, সেটা হচ্ছে যে তামিলনাড়ুকে। 5 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে কোন রাজ্য প্রথম, সেটা হচ্ছে পাঞ্জাব। 6 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের আখ রাজ্য কাকে বলে, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। 7 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের কেন্দ্রীয় আখ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত, লখনৌ ও কোয়েম্বাটুরে। 8 নম্বরের প্রশ্ন দেখো, কোন বন্দর দিয়ে সবচেয়ে বেশি পরিমাণ কফি রপ্তানি হয়, সেটা হচ্ছে যে আমাদের চেন্নাই। 9 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, ভারতের কোন বন্দর দিয়ে সবচেয়ে বেশি পরিমাণ চা রপ্তানি হয়, সেটা হচ্ছে আমাদের কলকাতা। তারপরে দেখো কি আছে, তামিলনাড়ুতে জোয়ারকে কি বলে, সেটা হচ্ছে চোলাম। ভারতের কোন শ্রেণীর চা সবচেয়ে বেশি উৎপন্ন হয়, সেটা হচ্ছে কালো চা। পশ্চিমবঙ্গের পশ্চিমাংশ কোথায় সম্প্রতিকালে চা চাষ শুরু হয়েছে, সেটা হচ্ছে অযোধ্যা পাহাড়ে। তেরো নম্বরের প্রশ্ন দেখো কি আছে, বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল ব্যবহারকারী শিল্পের অবস্থান কোথায় হয়, সাধারণত বাজারের নিকট। তারপরে দেখো পরের প্রশ্ন কি আছে, অবিশুদ্ধ কাঁচামাল ব্যবহারকারী শিল্পের অবস্থান কিরূপ, সেটা হচ্ছে যে সাধারণ কাঁচামাল কেন্দ্রিক। 15 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, 15 নম্বরের প্রশ্ন হচ্ছে যে ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়, সেটা হচ্ছে ইলেকট্রনিক শিল্পে উন্নতির জন্য, সেটা হচ্ছে বেঙ্গালুরুকে। তারপরে দেখো 16 নম্বরের প্রশ্ন কি আছে, কোন শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলে, সেটা হচ্ছে লৌহ ইস্পাত শিল্পকে। তারপরে দেখো কি আছে, কার্পাস বস্ত্র উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত, সেটা হচ্ছে প্রথম। তারপরে দেখো 18 নম্বরের প্রশ্ন কি আছে, ভারতের কোন রাজ্যে প্রথম আধুনিক যন্ত্র নির্ভর কার্পাস বয়ন শিল্পকেন্দ্র গড়ে উঠেছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে। 19 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, ভারতের নির্ভরশীল জনসংখ্যার শতকরা কত শতাংশ, সেটা হচ্ছে আমাদের 39.4%। ভারতে প্রাপ্তবয়স্ক জনসংখ্যা কত শতাংশ, সেটা হচ্ছে 60.3%। ভারতের সর্বশেষ আদমশুমারি কোন খ্রিস্টাব্দে হয়েছে, মানে জনগণনা কোন খ্রিস্টাব্দে লাস্ট হয়েছে, সেটা হচ্ছে 2011-তে। তারপর দেখো ভারতের সবচেয়ে সাক্ষরতম রাজ্য, সেটা হচ্ছে কেরল। 23 নম্বরে কি আছে দেখো, উত্তর দক্ষিণ করিডর কোন দুটি শহরকে যুক্ত করেছে, শ্রীনগর আর হচ্ছে কন্যাকুমারিকা। 24 নম্বরে দেখো, পূর্ব পশ্চিম করিডর কোন দুটি শহরকে কেন্দ্র করে গড়ে উঠেছে, কোন দুটি শহরকে যুক্ত করেছে, একটা হচ্ছে শিলচর আর একটা হচ্ছে পোরবন্দর। 25 নম্বরের প্রশ্ন দেখো, NH-19 সড়কপথটির অপর নাম কি, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। তারপর দেখো 26 নম্বরে কি আছে, NHDPর পুরো কথাটি কি, ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট প্রজেক্ট। তারপরে দেখো NHAI এর পুরো কথাটি কি, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। তারপরে দেখো কি আছে, CITBর পুরো কথাটি কি, সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট বোর্ড। তারপরে দেখো কি আছে, IWAI এর পুরো কথাটি কি, ইনল্যান্ড ওয়াটারওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। এই প্রশ্ন দেখো 30 নম্বরের, সোনালী চতুর্ভুজ সড়কপথটির মোট দৈর্ঘ্য কত, সেটা হচ্ছে 5846 কিমি। 31 নম্বরের প্রশ্ন দেখো, উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম
করিডোরের দৈর্ঘ্য কত? সেটা হচ্ছে 7,300 কিমি। তাহলে তোমরা এই প্রশ্নগুলোকে কিন্তু খুব ভালো করে করবে। দেখবে তোমাদের এমসিকিউ এবং এসএকিউ যত যা প্রশ্ন আছে এর মধ্য থেকেই আসবে। তাহলে দেখো আজকে 7 চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে তোমরা মন দিয়ে করবে, তাহলে দেখবে সমস্তটা কমন পেয়ে যাচ্ছ। এবার দেখে নাও প্রথম প্রশ্ন কি আছে। দেখো প্রথম প্রশ্ন এটাই যে কোনো কেন্দ্রীয় ভরের মাধ্যাকর্ষণ শক্তির টানে পরিভ্রমণকারী বস্তুকে কি বলা হয়? সেটা হচ্ছে ধূমকেতু, উপগ্রহ চিত্র, উপগ্রহ, পৃথিবী। উত্তরটা হচ্ছে আমাদের উপগ্রহ চিত্র। তারপরে দেখো 2 নম্বরের প্রশ্ন কি আছে। উপগ্রহ যে পথ ধরে অবিরাম কোনো গ্রহের চারিদিকে ঘুরে চলেছে সেই পথকে কি বলে? অক্ষপথ, রজ্জুপথ, রাজপথ, কক্ষপথ। উত্তরটা আমাদের কক্ষপথ। এবার দেখো 3 নম্বরের প্রশ্ন। দেখো 3 নম্বরের প্রশ্ন হচ্ছে এটাই যে পৃথিবীকে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পরিভ্রমণ করে কোন প্রকার কৃত্রিম উপগ্রহ? জিওস্টেশনারি, সান সিনক্রোনাস, সেন্সর, রিসিভার। উত্তরটা আমাদের সান সিনক্রোনাস। তারপরে দেখো 4 নম্বরের প্রশ্ন। একটি জিওস্টেশনারি কৃত্রিম উপগ্রহের উদাহরণ? ইনসার্ট, আইআরএস, ল্যান্ডস্যাট, কোনোটিই নয়। উত্তরটা ইনস্যাট। 5 নম্বরের প্রশ্ন দেখো। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম উপাদান হলো গ্রিড, সোয়াথ, পিক্সেল, ব্যান্ড। উত্তরটা পিক্সেল। 6 নম্বরে দেখো স্যাটেলাইট আড়াআড়ি ভাবে একটি নির্দিষ্ট অক্ষ বরাবর যে মোট দূরত্ব আবৃত করে ভূপৃষ্ঠের তথ্য সংগ্রহ করে তাকে কি বলা হয়? তাহলে তাকে বলে সোয়াথ। 7 নম্বরের প্রশ্ন দেখো। উপগ্রহ চিত্রে ছদ্মরং উদ্ভিদকে চিহ্নিত করা হয় কোন বর্ণ দ্বারা? উত্তরটা লাল। তরঙ্গদৈর্ঘ্যের 8 নম্বরের প্রশ্ন দেখো। তরঙ্গদৈর্ঘ্যের বৈশিষ্ট্য অনুসারে তড়ুৎচুম্বকীয় বর্ণালীকে কটি ভাগে ভাগ করা যায়? 7টি ভাগে। 9 নম্বরের প্রশ্ন দেখো। তরঙ্গদৈর্ঘ্য অঞ্চলের মধ্যে দৃশ্যমান তরঙ্গদৈর্ঘ্য অঞ্চল হলো 0.4 থেকে 0.7 মাইক্রোমিটার। 10 নম্বরের প্রশ্ন দেখো। যে ধরনের আলোর তরঙ্গদৈর্ঘ্য সব থেকে ক্ষুদ্র সেটি হলো বেগুনি। 11 নম্বরের প্রশ্ন দেখো। অতি ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যযুক্ত আলোক তরঙ্গ পরিমাপের একককে কি বলে? ন্যানোমিটার। 12 নম্বরের প্রশ্ন দেখো। কৃত্রিম উপগ্রহের সেন্সারের সাংখ্যিক মান পাওয়ার পদ্ধতি কত প্রকারের হয়? 2 প্রকারের। নির্দিষ্ট বস্তুর নির্দিষ্ট প্রতিফলন তরঙ্গদৈর্ঘ্য অঞ্চলকে কি বলে? ব্যান্ড। 14 নম্বরের প্রশ্ন দেখো। উপগ্রহ চিত্রগুলিতে যে রং ব্যবহার করা হয় সেটিকে বলা হয় ছদ্মরং। 15 নম্বরের প্রশ্ন দেখো। উপগ্রহ চিত্রে ব্যবহৃত হয় বৃহৎ স্কেল, মাঝারি স্কেল, ক্ষুদ্র স্কেল না সবকটি? ক্ষুদ্র স্কেল। 16 নম্বরের প্রশ্ন দেখো। ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র হলো একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক না মাত্রাহীন? দ্বিমাত্রিক। সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর অবস্থিত কোথায়? দেহরাদুনে। 18 নম্বরের প্রশ্ন দেখো। স্কেল অনুসারে ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রকে
কত ভাগে ভাগ করা হয়? চার ভাগে। 19 নম্বরের প্রশ্ন দেখো, ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের মিলিয়ন সিটের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ কত, বিস্তার কত? 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। তারপরে দেখো 20 নম্বরের প্রশ্ন, ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের ডিগ্রি সিটের অক্ষাংশ কত ও দ্রাঘিমাংশ কত, বিস্তার কত? 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি। 21 নম্বরে দেখো, 1 ইঞ্চি সিটের অক্ষাংশ ও দ্রাঘিমা কত, বিস্তার কত? 15 মিনিট ইন্টু 15 মিনিট। 22 নম্বরের প্রশ্ন দেখো, একটি মিলিয়ন সিটের মধ্যে কতগুলি ইঞ্চি সিট থাকতে পারে? 256টি। নাসার প্রধান কার্যালয় ভারতের কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে। 24 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম সফল কৃত্রিম উপগ্রহ কোনটি? আর্যভট্ট। 25 নম্বরের প্রশ্ন দেখো, 0.6 মাইক্রোমিটার থেকে 0.7 মাইক্রোমিটার পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্য অঞ্চল নির্দেশ করে? লাল বর্ণালীকে। এবার দেখো শুদ্ধ অশুদ্ধ। দেখো প্রথমের প্রশ্নটা কি আছে, ভারতের দ্বিতীয় উৎক্ষেপিত কৃত্রিম উপগ্রহ হলো ভাস্কর 1, এটা হচ্ছে শুদ্ধ। তারপরে দেখো ডিগ্রি সিটকে কোয়ার্টার ইঞ্চি সিটও বলা হয়, এটাও শুদ্ধ। সূর্যালোক ছাড়া উপগ্রহ চিত্র তোলা সম্ভব নয়, অশুদ্ধ। ভূবৈচিত্র্যসূচক মানচিত্র থেকে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায় না, এটা শুদ্ধ। মানুষের তৈরি উপগ্রহগুলি হলো কৃত্রিম উপগ্রহ, শুদ্ধ। ইনসার্ট একটি জিওস্টেশনারি উপগ্রহ, শুদ্ধ। 7 নম্বরের প্রশ্ন দেখো, তড়িৎ চুম্বকীয় বিকিরণকে বলা হয় ইএমআরআই, শুদ্ধ। 8 নম্বরের প্রশ্ন দেখো, উপগ্রহ চিত্র সাম্প্রতিকতম তথ্য সংগ্রহের সুযোগ থাকে, শুদ্ধ। ভূবৈচিত্র্যসূচক মানচিত্র স্থির ও নিশ্চল প্রকৃতির, শুদ্ধ। উপগ্রহ চিত্রের সমগ্র ব্যবস্থায় প্রযুক্তির কোনো ব্যবহার নেই, অশুদ্ধ। উপগ্রহ চিত্রে উদ্ভিদকে গাঢ় সবুজ বর্ণের দেখায়, অশুদ্ধ। ভূবৈচিত্র্যের তথ্যগুলি উপগ্রহ চিত্রে প্রতীক চিহ্নের সাহায্যে দেখানো হয়ে থাকে, অশুদ্ধ। সক্রিয় পদ্ধতিতে সেন্সরের নিজস্ব ক্ষমতায় আলো সংগ্রহ করতে পারে, শুদ্ধ। এবার দেখো 1 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন কি আছে দেখো, একটি তরঙ্গ শীর্ষ থেকে অপর তরঙ্গ শীর্ষ পর্যন্ত দূরত্বকে কি বলে? তরঙ্গ দৈর্ঘ্য। 2 নম্বরে দেখো, বর্ণালী অঞ্চলের উপবিভাগগুলিকে কি বলে? ব্যান্ড। কত খ্রিস্টাব্দে আইআরএস উৎক্ষেপিত হয়? 1988 খ্রিস্টাব্দে। তারপরে দেখো 4 নম্বরের প্রশ্ন কি আছে, কত খ্রিস্টাব্দে ইনস্যাট উৎক্ষেপিত হয়? 1982 খ্রিস্টাব্দে। ভারতের স্পেস কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়? 1972 খ্রিস্টাব্দে। 6 নম্বরের প্রশ্ন দেখো, ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রে সমোন্নতি রেখাকে কি রং দ্বারা দেখানো হয়? বাদামি। 7 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের টপোগ্রাফিক্যাল মানচিত্র কোন সংস্থা প্রকাশ করে? সার্ভে অফ ইন্ডিয়া। 8 নম্বরে দেখো, কৃত্রিম উপগ্রহ যে পথে পরিক্রমণ করে তাকে কি বলে? কক্ষপথ। 9 নম্বরের প্রশ্ন দেখো, কৃত্রিম উপগ্রহ যে স্থানে অবস্থান করে তাকে কি বলে? প্ল্যাটফর্ম। 10 নম্বরের প্রশ্ন দেখো, কোনো কেন্দ্রীয় ভরের মধ্যাকর্ষণ শক্তির টানে পরিভ্রমণকারী বস্তুকে কি বলে? উপগ্রহ।
তাহলে তোমরা এই সমস্ত প্রশ্নগুলো করো, দেখবে তোমাদের পরীক্ষা কিন্তু খুব ভালো হবে।